প্রিয় বন্ধুরা, তোমাদেরই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্ময়ে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা মেনলি আলোচনা করব ক্লাস 10 দশম শ্রেণী টার্গেট যাদের 2025 মাধ্যমিক, তো তাদের জন্য সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ভালো রেজাল্টের জন্য বা ভালো ফলাফলের জন্য বেশ কিছু সিলেক্টেড বেঙ্গলি কোশ্চেন, বাংলার প্রশ্ন নিয়ে আজকের আমাদের এই আলোচনা। সুতরাং যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তারা এক্ষুনি ভিডিওতে একটি লাইক করে দাও। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করতে একেবারেই ভুলো না, এবং অবশ্যই চ্যানেল এবং ভিডিও ব্যাপারে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে আসবো সরাসরি আলোচনায়। তবে বন্ধুরা, আলোচনা শুরুর আগে অর্থাৎ প্রশ্নগুলো নিয়ে বলার আগে আমি তোমাদের কিছু কথা বলে দিতে চাই। দেখো, আলটিমেট মাধ্যমিক পরীক্ষা এবং এই যে সামেটিভ বা তুমি টেস্ট পরীক্ষা বলো, এগুলো কিন্তু একটু ডিফারেন্স থাকে। সেটা কীরকম? তোমাদের স্কুলের যারা স্যারেরা রয়েছেন তাদের কিন্তু কিছু খুব প্রিয়, খুব কাছের কিছু প্রশ্ন থাকে যেগুলো তারা সবসময় দিতে খুবই আগ্রহী থাকেন। মানে তারা চান যে তাদের ছাত্রছাত্রীরা তারা যেন অন্যভাবে তৈরি হয়। সেই জন্য তারা হয়তো ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো বারবার তারা জোর দেন, সেগুলো হয়তো সহায়িকা বইতে নাও থাকতে পারে। তো এরকম ধরনের প্রশ্ন তোমাদের হয়তো তারা পরীক্ষা দিতেও পারেন। সুতরাং অবশ্যই ভালো রেজাল্টের জন্য তোমরা কিন্তু তোমাদের যে স্যার রয়েছেন স্কুলের বা যিনি ম্যাডাম রয়েছেন তাদের উপরে কিন্তু তোমরা অবশ্যই নির্ভর থাকবে, তাদেরকে অবশ্যই তোমরা ফলো করবে। তারপরে কিন্তু এরকম যে গাইড করা যে ভিডিও আর কি, যেটা আজকে তোমরা এটা দেখছো, এরকম ভিডিও তোমরা তারপরেই কিন্তু দেখতে পারো। এবার হ্যাঁ, যারা তোমরা নিশ্চিত হয়ে যাচ্ছ যে হ্যাঁ স্কুলের স্যারেরা মোটামুটি ধারাবাহিকভাবে প্রশ্ন তারা করেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা সত্যিই খুবই কাজে লাগতে চলেছে। সুতরাং যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী তারা অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তোমরা ভালো রেজাল্টের জন্য আশা করব এই সময়টুকু অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। প্রথমে আমরা আলোচনা করে নেব যে এই পরীক্ষায় তোমাদের কি কি রয়েছে, এগুলো নিয়ে আমি আলোচনা করি। আমরা যদি দেখি প্রথমে কবিতার মধ্যে এখানে কিন্তু মেনলি দুটো কবিতা রয়েছে। একটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতা, এবং মাইকেল মধুসূদন দত্তের লেখা বিখ্যাত কবিতা অভিষেক, যেটা আর কি মেঘনাদ বধ কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তো এই দুটো রয়েছে কবিতার মধ্যে। এবং গল্পের মধ্যে আমরা দেখতে পারি যে সুবোধ ঘোষের বহুরূপী নামক গল্পটা রয়েছে, এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথা সাহিত্যিক, তো তার পথের দাবি উপন্যাস থেকে সংকলিত পথের দাবি বলে গল্পটা কিন্তু গল্প আকারে এখানে নেওয়া হয়েছে। তো তোমরা নিশ্চয়ই ব্যাপারে অবগত। তো আর একটা ব্যাপার থাকে, সেটা রয়েছে, সেটা হচ্ছে নাটক, শচীন্দ্রনাথ সেনগুপ্ত। বন্ধুরা, নাটকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই নাটক তোমাদের এই পরীক্ষায় দুটো দেবে আর কি, সেকেন্ড সামেটিভ, এবং মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু এখান থেকে মাত্র দুটো প্রশ্নই থাকবে, এবং তোমাদের কিন্তু অ্যাটেম্প করতে হয় একটি, যার নাম্বার থাকে 4। সেটা এই পরীক্ষাতেও কিন্তু অ্যাজ ইউজুয়াল 4 হিসাবেই দেওয়া হয়। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। এবং আমরা যদি এরপরে ব্যাকরণ সাইডটা দেখি, আমরা ব্যাকরণে দেখতে পাবো যে সমাস ব্যাপারটা রয়েছে, এবং তোমাদের নির্মিতি সেটা আমরা দেখতে পাবো যে প্রতিবেদন ব্যাপারটা রয়েছে আর কি, প্রতিবেদন রচনা। তো ব্যাকরণের আমি চেষ্টা করব আর একটা এক্সট্রা ভিডিও করার। তো এই ভিডিওতে মেনলি এই ব্যাকরণটা বাদ দিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, এবং তোমাদের সাপোর্টিভ ম্যাটেরিয়াল যেটা থাকে কোনি, তার কিন্তু একটা নির্দিষ্ট পোর্শন তোমাদের এখানে মানে দেওয়া হয় আর কি সেকেন্ড সামেটিভে। নিশ্চয়ই তোমরা জানো, সেটা সম্ভবত 32 থেকে 8 মানে 50 এরকম একটা কিছু পৃষ্ঠা আর কি, কয়েকটা অধ্যায় মিলে। তো এইগুলো নিয়েই কিন্তু মেনলি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে বাংলা সিলেবাস মাধ্যমিকের। তো এইবার আমি বলে দেব একে একে যে এর মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে সবার আগে আমি চলে আসবো গল্পের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার পরে আমি চলে আসবো কবিতার প্রশ্ন, এবং তারপর আমি চলে যাব কোনিতে, এবং সবশেষে আমি যেটা প্রতিবেদন রচনা, এই ব্যাপারে কিন্তু তোমাদেরকে সাজেশন আমি দিয়ে দেবো। তো চলো আজকের প্রশ্নগুলো আমরা ঝটপট দেখে নিই। আমরা যদি বহুরূপী গল্পটা নিয়ে আলোচনা করতে যাই, তাহলে প্রথমে 3 নম্বরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখতে পাবো যে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে, কার ঢং কেন নষ্ট হয়ে যায়।
তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আমরা বলতে পারি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটাকে, তার পাগলামির বর্ণনা দাও। এরপরে আমরা দেখতে পাবো আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন, কে কেন লজ্জিতভাবে হেসেছেন। এরপরে আমরা বলতে পারি 4 নম্বর, এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, এমন ইচ্ছে কে প্রকাশ করেছিলেন, তিনি কেমন ভাণ্ডার লুট করেছিলেন। নেক্সট আমরা দেখতে পাবো 5 নাম্বার, যদি আমরা মানে গুরুত্বের নিয়ে দেখি তাহলে আমার বুকের ভেতরেই যে সব তীর্থ, উক্তিটি কার, এর মর্মার্থ বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, তাকে দুর্লভ বলার কারণ কি, কিংবা এটা এভাবে আসতে পারে, বাহ এ তো বেশ মজার ব্যাপারটি কি লেখো। অথবা এভাবে আসতে পারে, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, কেন সন্ন্যাসী হাসলেন। নেক্সট প্রশ্ন আমরা 7 নাম্বার বলতে পারি, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে কথা বলা হয়েছে, তাকে কথা বলা হয়েছে কেন। নেক্সট আমরা বলতে পারি খুবই গরিব মানুষ হরিদার পরিচয় দাও, তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে, তো সেটা নিয়ে আলোচনা। নেক্সট আমরা বলতে পারি 10 নম্বর প্রশ্ন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান উক্তিটির বক্তাকে, কি উপদেশ তিনি শুনিয়েছিলেন। পরের প্রশ্ন, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন, জগদীশবাবু কে, কাণ্ডটি কি। আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। পরের প্রশ্ন, বক্তা কে, তিনি কাকে কেন অপেক্ষা করতে বললেন। নেক্সট প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদা, প্রসঙ্গ উল্লেখ করে অদ্ভুত কথাটি কি তা লেখো। এরপর দেখো আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধটি কি, তার প্রাণের অনুরোধটি কেন রক্ষিত হয়নি। 15 দাগ, ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায়, একটা আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ কি। এরপর নেক্সট প্রশ্ন, মানে 3 নম্বরের শেষ প্রশ্ন এই গল্প থেকে, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। বন্ধুরা হয়তো একটু প্রশ্নগুলো বেশি, কিন্তু যারা ভালো রেজাল্ট করতে চাও, দেখো প্রশ্ন কিন্তু এর থেকে আরও অনেক বেশি হতে পারে সংখ্যায়, কিন্তু এইগুলো না পড়লে তুমি অবশ্যই ভুল করবে। আর এটা কিন্তু 10ম শ্রেণী ক্লাস 10, এটা মাথায় রেখে তোমাদেরকে এগোতে হবে, এবং এটা কিন্তু ফাইনালের কথা মাথায় রেখেও আমাদেরকে একটু বেশি করে পড়ে নিতে হবে। নেক্সট আমরা এই গল্প থেকে মার্ক 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ রচনাধর্মী প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি, তাহলে প্রথমে আমরা 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের এই বৈচিত্র্যের পরিচয় দাও। পরের প্রশ্ন আমরা বলতে পারি, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী কোন দিকে তাকালেন না, তার না তাকানোর কারণ বিশ্লেষণ করো। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট, খাঁটি মানুষ তো নই, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে। খাঁটি মানুষ না বলার কারণ ব্যাখ্যা করো, এর বেশি বলতে কি বোঝাতে চাওয়া হয়েছে ঘটনা উল্লেখ করে বুঝিয়ে দাও। বা এটা এইভাবে আসতে পারে, খাঁটি মানুষ তো নই, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে, বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ঢালাইভাবে তোমাদের ব্যাপারটাকে লিখে দিতে হবে। এরপরে নেক্সট প্রশ্ন বলতে পারি 4 নম্বর প্রশ্ন, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, যে চমৎকার ঘটনাগুলি হরিদা ঘটিয়েছিলেন তার বর্ণনা, অর্থাৎ তিনি কোন কোন রূপ নিয়েছিলেন, সেজেছিলেন ছদ্মবেশ, সেগুলো নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো এরপরে দেখো পরের প্রশ্ন, দেখো বহুরূপী গল্পে হরিদার চরিত্র একটু পড়ে রাখতে পারো, চরিত্র অনেক সময় দেয়। তারপরে প্রশ্ন আমরা বলতে পারি, তাহলে দেখতে পাবে, বক্তা কাদের কথা বলেছেন, তারা কোথায় কি দেখতে পাবে। বা এটা এভাবে আসতে পারে, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, আলোচ্য উক্তিটি কে কাদের বলেছেন, জবর খেলার বর্ণনা সংক্ষেপে দাও। অর্থাৎ এটাই জগদীশবাবুর পরে বাড়িতে যাওয়ার পরে যেটা হয়েছিল সেটা বলতে হবে। তো এরপরে প্রশ্ন, বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। ছোট গল্প হিসেবে আসতে পারে যে বহুরূপী গল্পের নামকরণের সার্থকতা। নেক্সট প্রশ্ন, খাঁটি মানুষ তো নই, এই বহুরূপীর জীবনের চেয়ে এর বেশি কী আশা করতে পারে, বক্তাকে মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করে এই আক্ষেপ কতটা যথার্থ তা লেখো। তো এরকম প্রশ্ন যদি একটু আগে আমি বলে দিলাম। তো এরপরে প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদাকে গল্পটি কী ছিল, হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন কেন। নেক্সট আমরা বলতে পারি, এবার মারিত হাতি লুঠিত ভাণ্ডার, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে, তার এই উদ্দেশ্য কি শেষ অবধি সফল হয়েছিল, গল্প অবলম্বনে আলোচনা করো।
এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা এরপরে প্রশ্ন বলতে পারি 11 নম্বর প্রশ্ন, বিরাগীর সাজে সজ্জিত হরিদার পোশাক ও চেহারার পরিচয় দাও। জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা লেখো। তারপরে 12 নম্বর প্রশ্ন বলতে পারি, জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আমরা পরে প্রশ্ন বলতে, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। হরিদার পরিচয় দাও। উক্তিটির প্রেক্ষাপটে হরিদার দারিদ্র পীড়িত যে জীবন সেটার বর্ণনা দিতে হবে আর কি। এরপরে নেক্সট প্রশ্ন বলতে, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায় থাকার কথা বলা হয়েছে, সেখানে কি দেখতে পাওয়া গেল। বন্ধুরা এটা কিন্তু অনেকটাই জগদীশবাবুর বাড়িতে বিরাগে সেজে যাওয়ার পরে যে ঘটনা, ওটাই একই উত্তর হবে, একটু অন্যভাবে এটা প্রশ্নটা আর কি। এরপরে প্রশ্ন বলতে পারি, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। কার কথা বলা হয়েছে, তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন, সংক্ষেপে আলোচনা করো। লাস্ট প্রশ্ন আমরা এই গল্প থেকে দেখে নেব, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুল অদৃষ্ট কখনো ক্ষমা করবে না, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হয়েছিল। এটা এভাবেও আসতে পারে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কী বোঝানো হয়েছে, কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যাবে। অথবা এটাও এভাবে আসতে পারে, কি অদ্ভুত কথা বললেন হরিদা, অদ্ভুত কথাটি কি। বা এভাবেও আসতে পারে, খাঁটি মানুষ তো নই, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে। কথা বলার কারণ কি, একইভাবে কিন্তু একই প্রশ্ন বিভিন্নভাবে কিন্তু আসতে পারে। তো এই লাইন থেকে কিন্তু প্রশ্নগুলো তোমাদের আসতে পারে বহুরূপী গল্প থেকে। নেক্সট আমি চলে আসবো পথের দাবি, যেটা তোমাদের রয়েছে আর কি গল্প। পথের দাবি থেকেও কিন্তু কিছু প্রশ্ন আমরা পড়ে নেব। বন্ধুরা একটুখানি বলে দিই, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু শুধুমাত্র সেকেন্ড সামেটিভের জন্য তোমাদেরকে পড়তে হচ্ছে, কারণ এই সমস্ত গল্প কবিতা মানে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে বেশিরভাগ গল্প কবিতা থেকেই কিন্তু মাধ্যমিক 2024-এ ফাইনাল পরীক্ষায় অলরেডি চলে এসেছিল। তাই এখানে অ্যাকচুয়ালি সেকেন্ড সামেটিভের জন্যে আমাদের একটু বেশি করে পড়তে হবে আর কি। তো এরপরে আমরা পথের দাবির মার্ক 3 নিয়ে আলোচনা করব। দেখো 3 নম্বরের প্রশ্নে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো, তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুর কথা বলা হয়েছে, তা পকেটে থাকার সপক্ষে যে যুক্তি দেওয়া হয়েছিল তা কতখানি সন্তোষজনক। এরপরে দেখো 2 দাগ, তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। অপূর্বর হাসি গোপন করার কারণ কি। নেক্সট প্রশ্ন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, সে চোখের বর্ণনা দাও। অথবা এটা এইভাবে আসতে পারে, ভয় হয় এখানে খেলা চলিবে না, এই ভয় হওয়ার কারণ কি। এভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। নেক্সট প্রশ্ন, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল। পুলিশ স্টেশনে প্রবেশ করে অপূর্ব কি দেখেছিল, এটা আসতে পারে। 5 নম্বরের প্রশ্ন আমরা বলতে পারি, এটা একাধিকভাবে আসে। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন বক্তাকে, তিনি কেন বিষয়টি উল্লেখ করেছেন। বা এইভাবে আসতে পারে, হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে, কে কাকে কথাটি বলেছে, এ কথা বলার কারণ কি। অথবা এভাবেও আসতে পারে, তিনি ঢের বেশি আমার আপনার, কে কাকে কেন ঢের বেশি আপনার বলে মনে করে। তো এগুলো কিন্তু তোমরা একইভাবে লিখে নেবে, যাতে এই একটা প্রশ্ন পড়লেই তোমরা সবগুলো উত্তর লিখতে পারো। অ্যাকচুয়ালি একই রকমই হবে আর কি। তো এরপরে প্রশ্ন বলতে পারি, কই এ ঘটনা তো আমাকে বলেননি, কোন ঘটনা যাকে প্রশ্ন করা হয়েছে তিনি তা বলতে পারেননি কেন। অথবা এভাবে আসতে পারে এই প্রশ্নটা, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে। অথবা এভাবে আসতে পারে, মনে হলো দুঃখ লজ্জা ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, কী কারণে এমন মন্তব্য করা হয়েছে। তো এটা কিন্তু তোমার ওই রেল স্টেশনে যখন অপূর্বকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই ঘটনাটা কিন্তু এখানে বলতে হবে। এরপরে পরে প্রশ্ন আমরা দেখতে পাবো, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষকে কোন কথা শোনার কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা বলতে পারি, কিন্তু বুনো হাঁস ধরাই যে ওদের কাজে মোস্ট ইম্পর্টেন্ট। বুনো হাঁস বলতে কী বোঝানো হয়েছে, বক্তা কেন এ কথা বলেছেন। এরপরে প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, বক্তাকে কোন প্রসঙ্গে বলা হয়েছে, তাতে দুঃখ আছে কেন। নেক্সট আমরা বলতে পারি, অপূর্ব রাজি হইয়াছিল। অপূর্ব কোন ব্যাপারে কেন রাজি হয়েছিল, এটা কিন্তু 1 নম্বরের প্রশ্নে অনেক সময় আসে। নেক্সট 3 নম্বরের প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা বলা হয়েছে। অথবা এভাবে আসতে পারে এই প্রশ্নটা, ভামগামী ট্রেনে যাত্রী হিসাবে অপূর্বের যে অভিজ্ঞতা হয়েছিল তার বর্ণনা দাও। নেক্সট আমরা বলতে পারি 12 নম্বর দাগ আর কি, 12 দাগ, কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে, কার কথা বলা হয়েছে, সে কী জন্য বেঁচে আছে। এরপর আমরা 13 নম্বর বলতে পারি,
এই সুখবরে তারা খুশি হয়ে গেল। কারা কেন খুশি হয়ে গেল, তাদের সম্পর্কে অপূর্বর মনোভাব কী ছিল। অথবা এটা এইভাবে আসতে পারে, অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। রামদাস, কার উক্তি, সে কীভাবে দণ্ডভোগ করেছিল বর্ণনা দাও। অথবা এটা এভাবে আসতে পারে, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল। কার চোখের কথা বলা হয়েছে, চোখ ছলছল করে আসার কারণ কি। তো এটা কিন্তু 6 দাগে যে প্রশ্নটা আমি তোমাদেরকে বললাম, তো সেইটা দিয়ে কিন্তু লেখা যায়। অর্থাৎ প্রশ্নটা ছিল হচ্ছে, কই এই ঘটনা তো আমাকে বলেননি, কোন ঘটনা, মানে স্টেশনের ঘটনা নিয়েই কিন্তু প্রচুরভাবে আসতে পারে প্রশ্নটা। এরপর আমরা বলতে পারি নেক্সট প্রশ্ন, বাস্তবিক এমন তৎপরে এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ারকর। মেয়েটিকে তাকে কার্যকুশলা বলার কারণ কি। তো এরপরে লাস্ট প্রশ্ন আমরা 3 নম্বরে দেখে নেব এই গল্প থেকে। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল। অন্যমনস্ক কে ছিলেন, কেন চিন্তিত ছিলেন তিনি। অথবা এটা এইভাবেও আসতে পারে, অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল। কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে অপূর্ব আশ্চর্য হয়ে উত্তর দিয়েছিল, এই ওইরূপ প্রশ্ন করার কারণ কি। এরপরে আমরা মার্ক 5 নম্বরের প্রশ্ন দেখে নেব। তো মোস্ট ইম্পর্টেন্ট, গিরিশ মহাপাত্রের চরিত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এটা একটু পড়ে নিতে হবে। তো এরপরে আমরা নেক্সট প্রশ্ন বলতে পারি 2 নম্বর যদি বলতে পারি, পথের দাবি গল্পে অপূর্বের চরিত্র তোমরা দেখে নেবে একটু। নেক্সট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে, তার স্বাস্থ্য ও সাজসজ্জার পরিচয় দিতে হবে। তো এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। এরপরে দেখো নেক্সট প্রশ্ন, এমন তো নিত্য নিয়তই ঘটছে, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে। তো ওই স্টেশনের যে ব্যাপারটা আর কি, রেল স্টেশনে, ওই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। 5 দাগ, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয়, তার জামিন আমি হতে পারি। কোন প্রসঙ্গে এই উক্তি। অথবা এটা এইভাবে আসতে পারে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার বলতে কি বোঝানো হয়েছে, বক্তা কেন এই প্রসঙ্গ উত্থাপন করেছেন, এভাবেও কিন্তু আসতে পারে। লাস্ট প্রশ্ন আমরা এর দেখে নেব, বড় প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়। তো এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের এই গল্পের থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা কবিতার প্রশ্নে চলে আসব। কবিতার কথা বললেই প্রথমে আমরা যেটা মনে আসবে এটার যে অভিষেক কবিতা। বন্ধুরা, অভিষেক কবিতা এমন একটি কবিতা যার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে। তবুও এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু লাইন বা কিছু প্রশ্নের কথা আমি উল্লেখ করছি, হয়তো একটু বেশি হবে সংখ্যাটা, কিন্তু ভালো রেজাল্টের জন্য তোমাদেরকে অবশ্যই প্রশ্নগুলো পড়তেই হবে বন্ধুরা। তো দেখো, প্রথমে আমরা রচনাধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করে নিই। অভিষেক কবিতার রচনাধর্মী প্রশ্ন নিয়ে আগে বলে দিচ্ছি, তারপরে আমি 3 নম্বরের প্রশ্নগুলো বলে দিচ্ছি। দেখো, প্রথমে রচনাধর্মী প্রশ্ন, প্রথমে 1 দাগে আমরা বলতে অভিষেক কবিতায় প্রথমত ইন্দ্রজিৎ চরিত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, তো এটা তোমাদেরকে পড়তে হবে। এরপরে আমরা বলতে পারি রাবণের চরিত্রটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে স্বল্প পরিসরের মধ্যে, এটা তোমরা একটু দেখে যেতে পারো। তো 3 নম্বর বলতে পারি অভিষেক কবিতা অবলম্বনে প্রমীলা চরিত্র, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তোমরা জাস্ট একবার একটু চোখ বুলিয়ে যাবে। এরপর আমরা ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বর বা 5 নম্বরের ক্ষেত্রে খুবই আসে, হাই বিধিবাম মম প্রতি, পংক্তিটির সরলার্থ লেখো। বক্তা এখানে কেন কথা বলেছেন। তো এরপরে অভিষেক করিলা কুমারকে, তার অভিষেক কে করালেন, অভিষেকের কারণ কি। ওই পুরোটা বলতে হবে যে চারিদিকে সমস্যা হয়েছে, সবাই মারা গিয়েছে, তার ভাই কাকা, তো এই পুরো ব্যাপারটা কিন্তু বলতে হবে। এরপর আমরা বলতে পারি সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, কে কখন কেন সজ্জিত হয়েছিলেন, তার সাজসজ্জার বর্ণনায় আর কাদের প্রসঙ্গ এসেছে। তো এই পুরোটা কিন্তু বলতে হবে তোমাদেরকে। সে অর্জুনের কিরিটি বেশি যে, মানে কিরিটি অর্জুনের যে বৃহন্নলা রূপে যে রূপটা আর কি, বা কার্তিক যখন তারকাসুরকে বধ করেছিলেন, ওই ব্যাপারটা বলতে হবে আর কি। তো যাই হোক, এরপরে প্রশ্ন ঘুচাবো অপবাদ বোধি রিপুকুলে, কিসের অপবাদ, রিপুকুল বলতে কাদের বোঝানো হয়েছে, বক্তা কিভাবে অপবাদ ঘোচাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আমরা দেখতে পারি যে কে পারে খুলিতে সে বাঁধে, বক্তাকে কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য, কোন বাঁধের কথা বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা কিন্তু প্রমীলাও বলেছিলেন। তো এগুলো একটু ভালো করে দেখে নেবে। নেক্সট আমরা বড় প্রশ্ন বলতে পারি নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, পিতা ও পুত্রের কথোপকথন। এটা কিন্তু মাধ্যমিক 2018 সালে অলরেডি চলে এসেছে, এটা কিন্তু তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট আমরা দেখে নেব অভিষেকের যে ছোট প্রশ্নগুলো 3 নম্বরের, সেগুলো
তো দেখো প্রথমে 1 নম্বরে বলতে পারি কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, কেন লঙ্কা ও জলধি কেঁপে উঠেছিল। 2 নম্বর বলতে পারি সাজিছে রাবণ রাজা, রাবণের এই যুদ্ধসজ্জার বর্ণনা দিতে হবে সংক্ষেপে। এরপরে আমরা বলতে পারি হাই পুত্র মায়াবী মানব সীতাপতি বক্তাকে, সীতাপতিকে মায়াবী বলার কারণ কি। নেক্সট দেখো ছিড়িলা কুসুম দাম রোষে মহাবলী, এই রোষ এর প্রকাশ কিভাবে ঘটেছিল সেটা লিখতে হবে। তো এরপরে সাজিলা রথীন্দ্রর্ষভকে তিনি কেমনভাবে সাজলেন, এ মায়া পিত বুঝিতে না পারি, কোন মায়ের কথা বলা হয়েছে, মায়ার বিষয়টি বুঝিয়ে দাও, বক্তা এই মায়া বুঝতে পারেননি কেন। এরপরে আমরা 7 নম্বর বলতে পারি জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, এবার শব্দটি ব্যবহারের কারণ তাৎপর্য কি, বক্তার এমন আত্মবিশ্বাসের কারণই বা কী। নেক্সট আমরা বলতে পারি ধিক মোরে কহিলা গম্ভীরে কুমারকে তার এই আত্মধিক্কারের কারণ কি। এরপরে দেখো হাসিবে মেঘবাহনকে তিনি হাসবেন কেন। নেক্সট উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু, এখানে অসুরারি রিপু বলতে কাকে বোঝানো হয়েছে, তিনি কি উত্তর দিয়েছিলেন। ঠিক আছে, মোটামুটি 3 নম্বরের জন্য এইগুলোই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এরপরে আমরা দেখে নেব প্রলয় উল্লাস কবিতার যে শর্ট প্রশ্ন, মানে প্রথমে 3 নম্বরে, তারপরে আমরা 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। তো প্রলয় উল্লাস থেকে 3 নম্বরে, আচ্ছা বন্ধুরা আমাকে আগে একটু বলো যে তোমাদের শিক্ষকরাও কি এই প্রশ্নগুলো করিয়েছেন বা তারা কি অন্য কোনো প্রশ্ন প্রায়োরিটি দিয়েছেন, সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তো আমরা দেখে নেব প্রলয় উল্লাস কবিতার প্রশ্নগুলো। প্রথমে দেখো 1 নম্বরে বলতে পারি 3 নম্বর প্রশ্ন বলছি প্রথমে। 1 নম্বর আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর বলতে পারি দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বর কাকে বলা হয়েছে, উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি, এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন। আমরা এরপরে পড়ে নেব ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য লেখো। অথবা এইভাবে আসতে পারে ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর, এখানে কার ভাঙা গড়ার কথা বলা হয়েছে, কবি তাকে কেন ভয় না পাওয়ার কথা বলেছেন। এবার নেক্সট আমরা বলতে পারি জরাই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 6 নম্বর প্রশ্ন ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, এখানে কার কথা বলা হয়েছে, তিনি কিভাবে ভেঙে নতুন করে গড়বেন। নেক্সট আমরা দেখে নেব প্রদীপ তুলে ধরার কথা কবি কাদের কেন বলেছেন, ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও। দ্বাদশ রবির বন্যী জ্বালা ভয়াল তাহারে নয়ন কটায়, উদ্ধৃত উক্তির মধ্যে পুরাণ চিত্রকল্পের যে পরিচয় পাওয়া যায় তা লেখো। এরপরে 10 নম্বর বলতে পারি ওরে ওই হাসছে ভয়ঙ্করকে, তার হাসির কারণ কি। নেক্সট এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে, মহানিশা বলতে কি বোঝানো হয়েছে, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট 12 নম্বর প্রশ্ন ওই নূতনের কেতন ওড়ে কেন, কিসের মতো ওড়ে। নেক্সট 13 নম্বর আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল বলতে কি বোঝানো হয়েছে, তার আগমনকে অনাগত বলা হয়েছে কেন। নেক্সট আমরা চলে আসবো 5 নম্বরের প্রশ্ন। দেখো তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান, কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌক্তিকতা প্রতিপন্ন করো। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বা এটা এইভাবে আসতে পারে প্রলয় উল্লাস কবিতায় প্রলয়ের মধ্যে কবি উল্লাস অনুভব করেছেন কীভাবে বুঝিয়ে লেখো, অথবা এভাবেও আসতে পারে প্রলয় উল্লাস কবিতায় কবি প্রলয় ও আশাবাদের সুর কীভাবে ব্যক্ত করেছেন তা বর্ণনা করো। এভাবে কিন্তু আসতে পারে। নেক্সট আমরা 2 দাগ দেখে নেব অন্ধকারার বন্ধকূপে বলতে কবি কী বুঝিয়েছেন, সেই সঙ্গে দেবতা বাঁধা যজ্ঞযূপে পাষাণস্তূপে বলার কারণ বিশ্লেষণ করো। নেক্সট আমরা শেষ কয়েকটা প্রশ্ন দেখে নেব। 3 নম্বর প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় কবির যে বিদ্রোহী মানসিকতার বা প্রতিবাদী সত্তার পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো। লাস্ট প্রশ্ন প্রলয় উল্লাস কবিতা থেকে প্রলয় উল্লাস কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। এটা কিন্তু আসতে পারে, এটা তোমরা একটু পড়ে। তো হয়ে গেল গল্প কবিতা। এবার আমরা নাটক যেটা রয়েছে সিরাজদৌলা, একটাই নাটক, কাজেই এটা ভালো করে পড়তে হবে, তাই প্রশ্ন একটু বেশি পড়তে হবে। মোটামুটি এখানে 21টা মতো প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমরা দেখে নেব। প্রথমে দেখো জানি না আজ কার রক্ত সে চাই, রাক্ষসী পলাশী, বক্তাকে পলাশীর প্রান্তরকে তিনি রাক্ষসী বলেছেন কেন।
এরপরে দেখো, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গোলবাগ এই বাংলা। কাদের উদ্দেশ্যে করে এই কথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? এটা এভাবেও আসতে পারে, আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে, কে কাকে কথাটি বলেছে এ থেকে তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়। বা এটা এইভাবেও আসতে পারে, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি, কে কাকে কেন এ কথা বলেছে। তো এটা নেক্সট আমরা 3 নম্বর প্রশ্নে দেখব যে কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? অথবা এটা এভাবে আসতে পারে, তোমাকে আমরা তো তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো কে কার উদ্দেশ্যে এই বক্তব্য প্রকাশ করেছেন, তার এই ক্রোধের কারণ কি? একই সঙ্গে তোমরা করে রাখবে, যাতে একটা প্রশ্ন করলে আরেকটাও পারা যায়। নেক্সট আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা, কেন এই ক্ষমা প্রার্থনা? অথবা এটা এভাবে আসতে পারে, তোমাদের কাছে আমি লজ্জিত। বক্তা কাদের কাছে কেন লজ্জিত? নেক্সট প্রশ্নটা এভাবেও আসতে পারে, আমার বিপদ সম্পর্কে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরে প্রীতিরই পরিচয় দিয়েছ। বক্তাকে কোন পরিস্থিতিতে তার এই উক্তি? এভাবেও আসতে পারে প্রশ্নটা, উই শ্যাল নেভার মিট, কে কোন প্রসঙ্গে উদ্ধৃত মন্তব্যটি করেছেন? বা এটা এভাবেও আসতে পারে, তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ, কারা কোন প্রতিকারের আশায় এসেছিল? আমরা এরপরে প্রশ্ন দেখে নেব, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কার উদ্দেশ্যে কথা বলেছে, প্রতিহিংসার কারণ কি? পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল? পরের প্রশ্ন, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ লেখো। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, জাতির সৌভাগ্য সূর্য আর অস্তাচলগামী। বক্তাকে তার এরূপ মনে হওয়ার কারণ কি? অথবা জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী, কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্তাচলগামী বলার কারণ কি? তো এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে নেবে। নেক্সট, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে এই কথা বা এই বক্তব্য বলেছেন, এই বক্তব্যের প্রাসঙ্গিকতা লিখতে হবে। অথবা আমরা এটা এইভাবেও পেতে পারি, অন্যায় আমিও করেছি আপনারাও করেছেন, কে কাকে কথা বলেছেন, এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। অথবা এটা এইভাবেও আসতে পারে, কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন, কে কাকে লক্ষ্য করে এই উক্তিটি করেছেন, এই উক্তির নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। বক্তা কে, কাকে উদ্দেশ্য করে এই বক্তব্য, বক্তার প্রার্থনার কারণ কি? নেক্সট আমরা দেখে নেব 11 নম্বর প্রশ্ন, বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। বেগমকে আমার মতো বলতে কার কথা বলা হয়েছে, তার কেঁদে কাটানোর কারণ কি? নেক্সট, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, এমন আবেদনের কারণ কি? অথবা এটা এইভাবেও আসতে পারে, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, এ কথা বলার কারণ কি? অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, আজ আমাদের কাছে ভিক্ষা যে, কোন প্রসঙ্গে এই আবেদন? অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। অথবা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা এভাবে আসতে পারে, বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়, একথা বলার কারণ কি? অথবা এভাবেও আসতে পারে, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটায়, একথা বলার কারণ কি? তো যাই হোক, তোমরা এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। নেক্সট আমার 13 নম্বর প্রশ্ন বলতে পারি, আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? পরের প্রশ্ন, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো, তুমি কে? কলকাতা জয়ের ইতিহাসটি সংক্ষেপে লেখো। যদিও এটা তোমাদের সিলেবাস বহির্ভূত, তবুও আসতেও পারে স্কুলের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে অন্তত। তারপরে নেক্সট আমরা বলতে পারি, বাংলায় আমি আজ এমন আগুন জ্বালাইব, কোন প্রসঙ্গে এই বক্তব্য, বক্তার এমন মনোভাবের কারণ কি? প্রশ্নটা এভাবে আসতে পারে, গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না, কোন প্রসঙ্গে এই বক্তব্য, বক্তার উদ্দেশ্য ব্যক্ত করো। এভাবেও প্রশ্নটা আসতে পারে, বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না, বক্তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। তো নেক্সট প্রশ্ন, জাহাপনা নিচের এই স্পর্ধা কাকে নীচ বলা হয়েছে, কেন বলা হয়েছে? অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, নিচপদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়, কে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? অথবা প্রশ্নটা এইভাবেও আসতে পারে, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, বক্তা কোন শপথ কেন নিয়েছিলেন? নেক্সট প্রশ্ন, আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত, কে কোন প্রসঙ্গে এই মন্তব্যের অবতারণা করেছেন? অথবা নবাব থাকুক তার কর্মক্ষম শক্তিমান পুরুষ বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে, কে কোন প্রসঙ্গে মন্তব্য করেছেন? অথবা এটা এভাবেও আসতে পারে, আর ভাবনা কি বক্তাকে,
কেন আর ভাবনা নেই বলে তার অভিমত। নেক্সট প্রশ্ন 18 দাগ, সিরাজদৌল্লার নাট্যাংশে অবলম্বনে সিরাজের চরিত্রটা একটু দেখে নিও তোমরা। পরের প্রশ্ন, আর কত হেয় আমাকে করতে চান আপনারা? আপনারা বলতে কাদের কথা বলা হয়েছে, তারা বক্তাকে কিভাবে হেয় করেছিলেন? নেক্সট প্রশ্ন, তোমরা আমার কথা চিরদিন মনে থাকবে, তোমার কথা আমার চিরদিন মনে থাকবে, আমাকে ভুলো না বন্ধু, বক্তাকে এমন মন্তব্যের কারণ কি? অথবা এটা এইভাবে আসতে পারে, প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, কে কার উদ্দেশ্যে কেন কথা বলেছেন। অথবা এটা এইভাবে আসতে পারে, আই নো উই শ্যাল নেভার মিট, কে কোন পরিস্থিতিতে এমন মন্তব্য করেছেন। অথবা এভাবে আসতে পারে, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের পৃথিবীর পরিচয়, মানে অন্তরের যে প্রীতি আর কি, প্রীতির পরিচয় দিয়েছে, এরকম একটা লাইন যেটা রয়েছে আর কি, বক্তাকে কোন পরিস্থিতি তার এই উক্তি। লাস্ট প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে লুৎফুন্নেসের চরিত্রটা আসতে পারে মোটামুটি, ঘসেটির চরিত্রটা একটু দেখে নিতে পারো তোমরা। নেক্সট আমরা প্রতিবেদনের লাস্ট আমরা প্রতিবেদন এটা দেখব, এবং তারপরে কোনি যেটা সেকেন্ড সামেটিভ সেটা আমরা একটু দেখে নেব। বন্ধুরা, কোনি থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমরা বলতে পারি সেগুলো হচ্ছে, প্রথমে আমরা বলতে পারি যে ক্ষিতীশ সমানে বকবক করে চলেছে, এটা সপ্তম অধ্যায়। আগে সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো বলছি। ক্ষিতীশ সমানে বকবক করে চলেছে, ক্ষিতীশ সমানে বকবক করে কোনিকে কি বলছিল, অথবা সকাল 6:30 থেকে এই ব্যাপার চলেছে, এখন 8:30, এই ব্যাপারটা কি বুঝিয়ে দাও। অথবা এখন 8:30 কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে, এর থেকে কি বোঝা যায়। নেক্সট প্রশ্ন বলতে পারি, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কার উক্তি, কার কথা বলা হয়েছে, এরও বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট আমরা 3 নম্বর প্রশ্ন বলতে পারি, ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো, কেন ব্যথিত হয়েছিল ক্ষিতীশ। অথবা যন্ত্রণার সময় তোর অপোনেন্ট, ও দুটোকে আলাদা করা যায় না, যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে, কার প্রতি এই উক্তি, বক্তার এরূপ মন্তব্যের কারণ কি। অথবা নেক্সট প্রশ্ন, সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতেই হবে, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না, এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, ট্যালেন্ট ঈশ্বরের দান, ট্যালেন্ট কি, ট্যালেন্ট সম্পর্কে ক্ষিতীশের মতামত কী ছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, আমার ভবিষ্যৎ, ক্ষিতীশ শেষে বলল, কাকে উদ্দেশ্য করে, কোন প্রসঙ্গে, কার সম্বন্ধে বক্তা আমার ভবিষ্যৎ কথাটি বলেছেন, উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে বক্তার কোন ধরনের মানসিকতার পরিচয় পাওয়া যায়। পরের প্রশ্ন আমরা বলতে পারি, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার, তার এরূপ উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। তো নেক্সট এই সপ্তম অধ্যায়ের শেষ প্রশ্ন, হাঁড়িতে ভাত ফোটা শব্দটা শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার, লেখককে অনুসরণ করে সেই মুহূর্তটি বর্ণনা করো। তো এরপরে অষ্টম অধ্যায় থেকে দুটো প্রশ্ন আমি বলছি। খিদ্দা এবার আমরা কি খাবো, এটি কার উক্তি, এই উক্তির আলোকে বক্তার চরিত্রে অসহায়তা কীভাবে উঠে এসেছে তা লেখো। আর এরপরে প্রশ্ন, বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ, কথা বলার আর ক্ষমতা নেই, দুটি চোখ ছলছলিয়ে উঠেছে, বিষ্ণুধরের এরূপ অবস্থা হয়েছিল কেন। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, কোন প্রসঙ্গে কেন বক্তা এই কথাগুলি বলেছিলেন। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, এরপর ক্ষিতীশকে অবাক করে ঘরে ঢুকলো লীলাবতী, কার বাড়িতে লীলাবতীকে দেখে ক্ষিতীশ অবাক হয়, এরপর ওই বাড়ির মালিককে ক্ষিতীশ কীভাবে নাস্তানাবুদ করে। তো এরপরে নবম অধ্যায় থেকে আমরা প্রশ্নগুলো দেখে নেব। এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে, বক্তব্যটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। অথবা এটা এভাবে আসতে পারে, এরপর ক্ষিতীশ লক্ষ্য করলো কোনি জল থেকে উঠতে দেরি করছে, কোন ঘটনার পর কোনির এই পরিবর্তন ঘটে। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, চিড়িয়াখানায় কোনিকে বেড়াতে নিয়ে গিয়ে কি ঘটনা ঘটেছিল, এই ঘটনা থেকে ক্ষিতীশ সিংহ কী উপলব্ধি করেছিলেন। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, এটা বুকের চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে কোনির সাথে হিয়ার কী কারণে সংঘাত হয়েছিল, ক্ষিতীশ সিংহ সেটিকে কিভাবে কাজে লাগাতে চেয়েছিল। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে, প্রসঙ্গটি আলোচনা করো। অথবা এটা এভাবে আসতে পারে, কোনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, বকুনি দেওয়ার প্রয়োজন পড়লো কেন, এর পরিণতি কী হয়েছিল। নেক্সট, ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো, তো কোনির মুখ ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন, খিদ্দা আমায় এবেলা ছেড়ে দাও, বক্তাকে কখন সে কথা বলেছিল, ওই উক্তির পরিপ্রেক্ষিতে খিদ্দার আচরণ কেমন ছিল। নেক্সট প্রশ্ন, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, কখন বক্তা এরকম ভেবেছেন, উপন্যাস অবলম্বনে লেখো। অথবা এটা এভাবেও আসতে পারে, যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে, কোন পরিস্থিতি সৃষ্টি করে বক্তা কোনিকে যন্ত্রণা বুঝতে বাধ্য করেছিলেন, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে বলার কারণ কি। পরের প্রশ্ন, সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটি চাকতি মাত্র, কে কাকে কথা বলেছেন, এই উক্তির মধ্য দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন।
বেশ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ঘুমের মধ্যে কোণের মুখ উজ্জ্বল হয়ে উঠল। কোণে কোথায় ঘুমিয়ে পড়েছিল, কী কারণে ঘুমের মধ্যে কোণের মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল লেখো। নেক্সট 10ম অধ্যায় আমরা দেখে নেব, এটাই লাস্ট অধ্যায় অ্যাকচুয়ালি। তো এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, তোমার এই গঙ্গা থেকে কুড়োনো মেয়েটা কেমন টাইম করছে, বক্তাকে সে কিসের টাইম জানতে চেয়েছে, এ কথা বলার কারণ কি। নেক্সট, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট আসতে পারে, একদিন সব ঘড়ি ভেঙে চুরমার করে দেবে মানুষ, সময়কে হারিয়ে দেবে মানুষ, কে কখন এরূপ উক্তি করেছেন, এর নিহিতার্থ ব্যক্ত করো। তো এই প্রশ্নগুলোই কিন্তু কোণে থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আমি নেক্সট আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের প্রতিবেদন। এরপরে প্রতিবেদনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমি একে একে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও। তো প্রথমে আমরা বলতে পারি যে কোনো গ্রামীণ এলাকায় একটি সরকারি হাসপাতাল উদ্বোধন হয়েছে, এই ব্যাপারে আসতে পারে। বা তোমার আসতে পারে তোমার এলাকায় পাঠাগার উদ্বোধন হয়েছে, এটা আসতে পারে। বিদ্যালয়ের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আসতে পারে। তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হয়েছে, এটা আসতে পারে। তারপরে তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন হয়েছে, বা তোমাদের স্কুলে শিবিরের আয়োজন হয়েছে, এটা আসতে পারে। নিজস্বী বা সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, এটা আসতে পারে। যদিও এটা 2023 সালে চলে এসেছে, তো লেস ইম্পর্টেন্ট, কিন্তু দেখে রাখতে পারো। জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে আবাসন, এটা 2024-এ চলে এসেছে, তাই তোমাদের জন্য একেবারেই ইম্পর্টেন্ট নয়, কখনোই আসবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী, এই ব্যাপারে আসতে পারে প্রতিবেদন। নেক্সট, পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ বিষয়ে প্রতিবেদন রচনা করা যেতে পারে। তবে এটা কিন্তু একেবারে 6 দাগ যে বলা হলো, 6 দাগের যে প্রশ্নটা, সেই অনুযায়ী কিন্তু লেখা যাবে। তো 10 নম্বর আমরা বলতে পারি অল্প বৃষ্টিতে বেহাল রাস্তাঘাটের অবস্থা, তো এই ব্যাপারে প্রতিবেদন আসতে পারে। ভাষা দিবস পালন করা হয়েছে কোনো একটা জায়গাতে, তোমার স্কুলে হতে পারে, তো এই ব্যাপারে আসতে পারে। প্লাস্টিক দূষণটাই ভেরি ইম্পর্টেন্ট, এই ব্যাপারে তোমাদের স্কুল থেকে প্রচার অভিযান চালানো হয়েছে, এই ব্যাপারে প্রতিবেদন আসতে পারে। নেক্সট, তোমার বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ উৎসব উদযাপিত হয়েছে, পালিত হয়েছে, এটা আসতে পারে। জলের অপচয়ের ব্যাপারে একটু দেখে রেখো, গাছ কাটার বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছে, এই ব্যাপারে তোমরা দেখে রাখতে পারো, কেমন। এছাড়াও তোমরা পথ নিরাপত্তা সপ্তাহ পালনের ব্যাপারে একটু প্রতিবেদন দেখে রাখতে পারো। নেক্সট, আমরা বলতে পারি বিদ্যালয়ের স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, এই ব্যাপারে একটু প্রিপারেশন নিয়ে রেখো, এগুলো দিয়ে দেয় অনেক সময়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহর বা জনজীবন, এই ব্যাপারে প্রতিবেদন আসতে পারে। এছাড়াও বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষক দিবস, এই ব্যাপারেও কিন্তু প্রতিবেদন আসতে পারে। তো একটু আমাকে জানিয়ে যে তোমাদের টিচাররা এর মধ্যে কোনগুলো করিয়েছেন বা এক্সট্রা কোনগুলো করালেন, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই ভিডিওতে এই পর্যন্ত। আশা করা যায় এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে চর্চা করো, ঠিকঠাকভাবে একবার পড়ে যাও পরীক্ষার আগে, অবশ্যই এর মধ্যে থেকেই প্রশ্ন থাকবে, এর বাইরে একটা প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু ওই যে বলেছিলাম শুরুতেই যে কখনো কোনো স্কুল একটু অন্যভাবে ব্যতিক্রমীভাবে প্রশ্ন করতে চান, তো তাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম প্রশ্ন হয়তো 2-1টা আসতে পারে, সবগুলো এইভাবে হয় না, 2-1টা মুষ্টিমেয় কিন্তু এরকম প্রশ্ন থাকে। তো তোমরা সেই ক্ষেত্রে একটু অন্যভাবে প্রিপারেশান, তাদের কথা মতো চলো, শিক্ষকদেরকে সম্মান জানিয়ে তাদের প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করে যেও, আর আমার এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে। তো ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনাটা থামিয়ে রাখছি। নেক্সট ভিডিওতে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব কোনো একটা ভিডিওতে। তো এবং তোমাদের ক্লাস ওরিয়েন্টেড বিভিন্ন ভিডিও তো চ্যানেলে অলরেডি পাবলিশ করা রয়েছে, বা ক্রমাগত কন্টিনিউয়াসলি চলছে আপলোড করা। তো যদি এরকম ভিডিও মিস না করতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে রাখতে পারো, এবং ফেসবুক পেজ থেকে তুমি ভিডিওটা দেখে থাকলে পেজটিকে ফলো করতে পারো, লাইক করতে পারো। তাহলে কী হবে, এরকম ভিডিও তুমি কিন্তু নোটিফিকেশান সবার আগেই পেয়ে যাবে। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। আমাদের খুব তাড়াতাড়ি কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা।